মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তোমাদের বিকমে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেটা নিউ সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে আছে, আজকে তারই একটা চ্যাপ্টারের উপর ডিসকাশন করব। তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি এসে গেছে, মানে সামনে এসে গেছে। তোমাদের এই সমস্ত যে কোশ্চেনগুলো প্রবাবলি আসতে পারে সেই রকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে তার সমস্ত আনসারগুলো ডিসকাশন করব। আজকে তোমাদের ইন্ট্রোডাকশান চ্যাপ্টারে তোমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে, ওই যে পার্টটা আছে, ওই পার্টেরই প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশান চ্যাপ্টারে আমরা প্রথমে আজকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এই বছর মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে তোমাদের বিপণনের সংজ্ঞা, তার সঙ্গে বিপণনের কার্যাবলী। ঠিক আছে, এবার দেখো আমরা বিপণন বলতে কি বুঝি। আমরা ধরো ছোটোখাটোভাবে সাদামাটাভাবে বিপণন বলতে আমরা সাদামাটাভাবে বুঝলাম কি, বিপণন মানে ক্রয় বিক্রয় করা, এইটুকুই কাজ। কিন্তু যত দেখবে যুগ অ্যাডভান্স হয়েছে, এই বিপণনের যে সংজ্ঞাটা না, এটা পরিবর্তন হয়ে গেছে। এখন আর বিপণনের সংজ্ঞা মানে ওই ছোট্টটুকু নেই। এখন হচ্ছে বিপণনটাকে আরও ভাস্টভাবে এমনভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে যাতে বিপণনের সমস্ত কার্যকলাপ সেটাকে এই সংজ্ঞার মধ্যে আনা যায়। অর্থাৎ আমরা বলতে পারি শর্ট করে এর সংজ্ঞা যদি বলি, তাহলে বলতে পারি যে একটা কোনো প্রোডাক্ট মানে একটা কোনো দ্রব্য বা সেবা যেটা উৎপাদন হচ্ছে, সেটা উৎপাদনকারীর হাত থেকে ভোগকারীর হাতে পৌঁছে দেওয়ার পথে যে সমস্ত কার্যকলাপ আছে, সেই সমস্ত টোটাল কার্যকলাপকেই বলা হয় একসাথে বিপণন। বোঝা গেল? তাহলে কোনো দ্রব্য যখন উৎপাদনকারী উৎপাদন করছে, দ্রব্য বা সেবাও হতে পারে, সেই দ্রব্য বা সেবাটা ভোগকারীর হাতে পৌঁছে দেওয়ার পথে যে সমস্ত কার্যকলাপ আছে, সমস্ত কার্যকলাপটাকেই আমরা একসাথে বলি বিপণন। আর এই বিপণনকে নিয়ে আমরা যে ম্যানেজমেন্ট করি সেটা হচ্ছে বিপণন ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে এই বিপণনটাকে কি করতে হয়, একটা কৌশল বা একটা সিস্টেম, একটা প্রসেসের মধ্যে দিয়ে চালাতে হয়। তাহলে সেই প্রসেসটাই হচ্ছে বিপণন ম্যানেজমেন্ট। ঠিক আছে, তার ম্যানেজমেন্ট হচ্ছে তো একটা কৌশল, যে কৌশলে কাজটা করলে আমার অতি সহজে এবং অতি কম সময়ে এবং অতি কম খরচে আমাদের পুরো কার্যকলাপটা আমরা শেষ করতে পারবো। তাহলে এইরকম বিপণনের ম্যানেজমেন্ট হচ্ছে বিপণনের এমন একটা কৌশল, যে কৌশলের মাধ্যমে আমরা উৎপাদনকারীর কাছে যে দ্রব্য বা সেবা উৎপাদন হচ্ছে, সেই দ্রব্য সেবাটা আমরা পৌঁছে দিচ্ছি কার কাছে, ভোগকারীর কাছে। এই যে কৌশলটা এমনভাবে সায়েন্টিফিক ওয়েতে করা হচ্ছে যাতে সময় কম লাগে, যাতে সময়ের অপচয় না হয়, যাতে অর্থের অপচয় না হয়। তারপরে এখানে স্মুথলি বৈজ্ঞানিক পদ্ধতিতে এমনভাবে করা হচ্ছে যাতে এইটার যে মূল উদ্দেশ্য, যে মেন অবজেক্টিভ, সেই অবজেক্টিভের দিকে আমরা খুব কুইক পৌঁছাতে পারি। তা সেই পুরো প্রসেসটাই হচ্ছে বিপণন ম্যানেজমেন্ট। এবার এই বিপণন ম্যানেজমেন্টের যে সংজ্ঞা আছে, তোমরা যখন লিখবে একটা ডেফিনেশন লেখার সময় তুমি তোমার মতামতটা তো দিলে, তোমার যে ডেফিনেশন সেটা তো দিলে, তার সাথে সাথে কিছু রাইটারদের মতামত তোমরা কিন্তু ওখানে কোট করবে। হ্যাঁ, তোমরা ওখানে যদি কোট করো কিছু রাইটারদের মতামত, তাহলে কিন্তু মার্কসটা অনেক বেশি আসবে। ঠিক আছে, এবারে চলো বিপণনের কার্যাবলী। তাহলে আমাদের ডেফিনেশনে দেখবে মার্কসটা ডিস্ট্রিবিউট করা থাকে, যখন আমাদের হয়তো মার্কস ডিস্ট্রিবিউট করা আছে টোটালটা 6 মার্কসের পড়েছে, তার মধ্যে 2+4 করা আছে, তার মানে তোমাকে ডেফিনেশনের জন্য দিয়েছে কত, 2 মার্কস। তাহলে সেখানে তুমি তোমার মতামতটা দিলে সংজ্ঞায়, তারপরেই তুমি যে কোনো একজনের মতামত দিয়ে ছেড়ে দাও, বেশি দিতে হবে না, কারণ 2 মার্কস আছে ওখানে। তারপরে 4 মার্কসের যে বিপণনের কার্যাবলী আলোচনা করব, যখন 4 মার্কসের কার্যাবলী আলোচনা করব, তখন চেষ্টা করব আমরা 4টে পয়েন্ট তো রাখবো। এই বিপণনের যে কার্যাবলী আছে টোটালটা লিখলাম, তার ডিসকাশনটা যখন করব 4টে পয়েন্টের উপর ডিসকাশন তো করবই, তার থেকেও বেশি যদি 5টা 6টা করতে পারি ভালো, কিন্তু 4টের কম ডিসকাশন করবে না। 4 মার্কস থাকলে প্রত্যেকটা ডিসকাশনে 1 মার্কস করে দিলেই তোমাকে ফুল মার্কস দিতে হবে, বাধ্য থাকবে তুমি যদি 6টা পয়েন্ট আলোচনা করো। ঠিক আছে না? কিন্তু বিপণনের কার্যাবলী বলতে গেলে টোটাল স্ট্রাকচারটা কিন্তু আগে করে দেবে, দেওয়ার পর তুমি ডিসকাস যেটা করছো, সেই ডিসকাসটায় হয়তো তুমি সেখানে ফুল সময় পাচ্ছ না, সেখানে দেখবে 4 মার্কস আছে, আমি 4টের বেশি পয়েন্টের আলোচনা করব। কমপক্ষে 5টা 6টা যদি আলোচনা করে দাও, তাহলে ওখানে মার্কস কাটার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে চলো আলোচনা করি। বিপণন, দেখো আমি বোর্ডে একটা ছক করেছি, এখানে বিপণনের যে কার্যাবলী, সেই বিপণনের কার্যাবলীটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। বিপণনের কার্যাবলীটাকে 3টে ভাগে ভাগ করি। 1 নম্বর কার্যাবলী বলা হয় বিনিময় কার্য, 2 নম্বর কার্যাবলীটাকে বলা হয় বন্টন বা সরবরাহ কার্য, 3 নম্বর হচ্ছে সহায়ক কার্য। এবার তুমি বলবে বিনিময় সংক্রান্ত কার্য কি? বিনিময় মানে কি? এক্সচেঞ্জ, একজনের হাত থেকে অন্যজনের হাতে যাওয়া।
তাহলে সেখানে যে দুটো কাজ থাকে সেটার নাম হচ্ছে একটা ক্রয় আর একটা হচ্ছে বিক্রয়। ঠিক আছে, বিপণনের কাজের মধ্যেই তো একটা ক্রয় আর বিক্রয় তো একটা কাজ হবেই ওর মধ্যে। তাহলে একটা ক্রয় আর একটা হচ্ছে বিক্রয়। ক্রয় করা হয় কি, আমরা সমস্ত পণ্য যারা বিপণনের কাজের মধ্যে আছে তারা সমস্ত পণ্যগুলোকে কি করে, প্রথমে ক্রয় করে, ক্রয় করে তাদেরকে একত্রীকরণ করে, এক জায়গায় জড়ো করে। এক জায়গায় জড়ো করার পর তারপর কি করে, সেই পণ্যগুলোকে আস্তে আস্তে বিশ্লেষণ করে, সেই পণ্যগুলোকে মানে কি করছে, ক্যাটাগরি ওয়াইজ বা তার কোয়ালিটি ওয়াইজ তাকে বিভিন্ন গ্রুপে ভাগ করে। বিভিন্ন গ্রুপে ভাগ করার পর তারপরে কিন্তু সেই পণ্যটাকে মার্কেটে তারা বিক্রির জন্য নিয়ে আসে। তাহলে গ্রেডেশন করতে হয়। পণ্য প্রথমে তুমি ক্রয় করলে, ক্রয় করার পর তাকে গ্রেডেশন করা হয়, গ্রেডেশন করার পর বিভিন্ন গ্রেডে ভাগ করে তারপরে পণ্যটাকে আমাদের কাস্টমারদের সামনে পেশ করতে হয়। তাহলে এই ক্রয় করার কাজটার মধ্যে কিন্তু শুধু ক্রয় করা নয়, ক্রয়ের কাজটা হচ্ছে ক্রয় করবে, হ্যাঁ, ক্রয় করা হবে, ক্রয় করার পর তাকে একত্রীকরণ করা হবে। এখন ধরো আমাদের সমস্ত শপিং মলে টলে যদি যাই, দেখবো প্রচুর গুডস একসাথে একই ছাদের তলায় পাচ্ছি। তাহলে ওরা কি করে, যখন ক্রয় করছে না, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে, করার পর কিন্তু গ্রেডেশন করে। গ্রেডেশন করে দেখবে তোমাদের গেঞ্জির একটা লট হয়তো সাজানো আছে, যে লটটায় দাম দেওয়া আছে 300 টাকা, আর একটা লট সেখানে 500 টাকা, এইভাবে গ্রেডেশন করা আছে। গ্রেডেশন করে তারপরে কিন্তু ওরা কাস্টমারের সামনে নিয়ে আসে। তাহলে এটাও কিন্তু আমাদের ক্রয় প্রণালীর মধ্যেই একটা কাজ। তাহলে আমাদের ক্রয় করব, একত্রীকরণ করব, তারপর গ্রেডেশন করব, তারপর মূল্য নির্ধারণ করব। আমরা কোনটার কি প্রাইস আছে সেই প্রাইসগুলো তবে তো স্টিকারগুলো লাগাবো, যে এটা 300 টাকার লট, ওটা 500 টাকার লট, ওটা 1000 টাকার লট, সেইভাবে লাগানো থাকে। তাহলে তার মূল্য নির্ধারণ করা হয়, তারপর প্রাইসিং করার পর তারপরে সেটা প্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা হচ্ছে ক্রয় প্রসেস। এবার বিক্রয় প্রসেস। বিক্রয় হচ্ছে, আমরা তো জানি কোনো দ্রব্যকে আমরা তো এই প্রসেসিং করলাম, গ্রেডেশন করলাম, বিভিন্ন লটে সাজালাম, তারপর আমাদের কাস্টমারদের সামনে সেটা পেশ করলাম। এরপরে আমাদের বিক্রয় করতে হয় কি, এইবারে যে কাস্টমাররা তোমার সামনে আসবে, সেই কাস্টমাররা এলে তার সামনে ফেস করে কারা, রিটেলাররা ফেস করে। রিটেলাররা কিন্তু তাদের সামনে কাস্টমাররা এলে তাদেরকে এমনভাবে বোঝায় তারা কিনতে উদ্বুদ্ধ হয়ে যায়। তারা সেই দ্রব্যটা তাদেরকে গুছিয়ে দেওয়া বলতে পারো, বা বিক্রয় করাটা হচ্ছে কাদের, রিটেলারদের কাজ, যারা কাস্টমারদের ফেস করে, বা বিভিন্ন এজেন্টের কাজ। তাই এজেন্ট রিটেলার যারা আছে তারা সমস্ত এই বিক্রয় কাজটা করে। তাই এই বিক্রয় কাজটা তারা কি করে, আমাদের ভাবি কাস্টমারকে একদম কাস্টমারে রূপান্তরিত করে, তার হাতে দ্রব্যটাকে দিয়েই ছাড়ে। তাকে এমনভাবে বুঝিয়ে দেয় যে ওই দ্রব্যটা যদি সে ব্যবহার না করে তাহলে সে আপ টু ডেট নয়, সে আজকে সমাজের যোগ্য নয়। এইভাবে বুঝিয়ে দিয়ে তাকে সেই দ্রব্যটা তার হাতে তুলে দেয়। তাহলে সেই তুলে দেওয়ার কাজটা পুরোটা কি করে, কি কাজ বলি আমরা, বিক্রয়ের কাজ। এরপর তাহলে এই দুটো কাজ হলো। এরপর বন্টন বা সরবরাহ কাজ। এবার বন্টন মানে কি, ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা কোনো একটা দ্রব্যকে যখন ডিস্ট্রিবিউট করবো, কোনো একটা উৎপাদনকারী কোনো একটা দ্রব্য যখন ডিস্ট্রিবিউট করছে, ডিস্ট্রিবিউট করার পথে দেখা যাবে সে যদি তার কারবারটা একটা পুরো দেশের গণ্ডির মধ্যে থাকে, বা দেশের গণ্ডি ছাড়িয়ে যদি আন্তর্জাতিক স্তরে থাকে, তাহলে কি করতে হবে, তাকে তার দ্রব্যটা যেখানে উৎপাদন হচ্ছে উৎপাদন করে সেই উৎপাদিত দ্রব্যটাকে বাজারে পৌঁছাতে হবে। তা সেই বাজারে পৌঁছানোর কাজটা কে করে, পরিবহন। তাহলে পরিবহনের মাধ্যমে দ্রব্যটা এক জায়গায় উৎপাদন হচ্ছে, বা দ্রব্য বা সেবা বলতে পারো, যে এক জায়গায় যেটা উৎপাদন হচ্ছে সেই উৎপাদিত দ্রব্যটাকে আমরা বাজারে যখন নিয়ে আসছি, বাজারে নিয়ে আসার সময় আমাদের বাজারে নিয়ে আসতে যে পথটা অতিক্রম করতে হয়, বা আমাদের স্থানগত বাধা বলতে পারো, স্থানগত বাধাকে যে দূর করে তার নাম হচ্ছে কি, পরিবহন। পরিবহনের মাধ্যমে আমি দেখবে টাটা স্টিল তোমার বাড়িতে তোমার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। তোমার ডিস্ট্রিবিউটার কি করছে, সেই টাটা স্টিল যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে তার যে গোলা আছে সেখানে এনেছে, সেখান থেকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছে টাটা স্টিলকে কে, তোমার ডিস্ট্রিবিউটার। তাহলে টাটা স্টিল উৎপাদন হয়েছে দুর্গাপুরে, সেখান থেকে তোমার কাছে চলে আসছে। তাহলে তোমার কাছে চলে আসছে যখন, তাহলে সেখানে এই যে সময় সংক্রান্ত বা বলতে পারি স্থানগত যে বাধা ছিল, সেই বাধাটাকে দূর করে দিয়েছে কে, পরিবহন। পরিবহনের সাহায্যে দ্রব্যটা তোমার কাছে আসছে। তারপরে হচ্ছে মজুতকরণ। দেখো, দ্রব্য আমরা প্রত্যেক দিনকার দ্রব্য প্রত্যেক দিন বিক্রি করব, সেটা মাছ ব্যবসাও হতে পারে, ঠিক আছে, আনাজ ব্যবসাও হতে পারে। কিন্তু একটা স্থায়ী দ্রব্য যেগুলো আছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এনে সঙ্গে সঙ্গে বিক্রি করা হয় না রোজকার রোজ। একটা দেখা যায় যে আমরা কোনো একটা দ্রব্য অনেক দূর থেকে নিয়ে আসছি, অনেক দূর থেকে নিয়ে এলে সেখানে আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গলে পেঁয়াজ ঢুকছে, মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে। তা আমরা কি রোজ সেই আমাদের যা পেঁয়াজের ডিমান্ড ওয়েস্ট বেঙ্গলের, রোজ রোজ সেখানে অর্ডার দেবো, রোজ নিয়ে আসবো, রোজ বিক্রি হবে, এরকম কি হবে? তা আমাদের কি করতে হয়, অ্যাট এ টাইম আমরা হয়তো একটা
দেখা গেল রেলওয়ে পথে নিয়ে আসছি, রেলওয়েতে নিয়ে এলে আমরা একটা রেগ নিয়ে নিচ্ছি। রেগ মানে কি, পুরো যত ওয়াগান আছে পুরোটা ভাড়া করে রেলওয়ে থেকে আমরা ওখানে পেঁয়াজ লোড করে নিয়ে আসছি। তাহলে সেই পেঁয়াজটা যেটা লোড করে নিয়ে আসছি সেটা বিক্রি হবে হয়তো 15 দিন 20 দিন বা 1 মাস ধরে। আর যদি 15 দিন 20 দিন ধরে বিক্রি হয়, পেঁয়াজটাকে যদি ওপেন মাঠে ফেলে রাখে, তাহলে সেখানে কি হবে, নষ্ট হয়ে যাবে। তাহলে সেই সমস্ত দ্রব্যগুলোকে আমরা কি করি, আমরা যে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে গেলে বা সুরক্ষিত রাখতে গেলে আমাদের কি করতে হবে, মজুতকরণ আমাদের একটা শেডের নিচে রাখতে হবে। এই যে ধরো তোমরা দেখেছো তোমাদের আশেপাশে যে সমস্ত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এফসিআই যে সমস্ত গোডাউনগুলো আছে, তা সেইখানে কি করা হচ্ছে, যে চাল গম যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাচ্ছে সেইগুলো এসে সেখানে আগে মজুত করে রাখা হচ্ছে, তারপর ওখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের সুরক্ষিত থাকছে দ্রব্যটা। নইলে ওপেন যদি মাঠের মধ্যে খোলা মাঠে যদি ফেলে রাখা হয় সে তো নষ্ট হয়ে যাবে, ওয়েস্টেজ হয়ে যাবে। তা সেই জন্য আমাদের মজুতকরণের প্রয়োজন আছে। এটা কি করে, আমাদের সময় সংক্রান্ত বাধাকে দূর করে। এক একটা দ্রব্য একটা নির্দিষ্ট সময়ে উৎপাদন হচ্ছে, কিন্তু সারা বছর সেটাকে আমরা ইউজ করছি। টমেটো শীতকালে উৎপাদন হচ্ছে, আলুর শীতকালে উৎপাদন হচ্ছে, কিন্তু সেটা সারা বছর ব্যবহার করছি, সেটাকে কি করছে, কোল্ড স্টোরিং করা হচ্ছে। কোল্ড স্টোরিং করলে আমাদের ওই দ্রব্যটা কি হয়, সুরক্ষিত থাকে। তাহলে সেই সুরক্ষিত রাখার জন্য আমাদের কিসের প্রয়োজন, মজুতকরণের। তাহলে আমরা কি করছি, তাকে মজুত করে রাখছি। এটাও কিন্তু আমাদের এই সরবরাহ সংক্রান্ত একটা কার্যাবলীর মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্থ সংক্রান্ত এই সহায়ক কার্যাবলী যে সমস্ত আছে। নেক্সট কার্যাবলী হচ্ছে সহায়ক কার্যাবলী। তাহলে বিপণনের 3টে কাজ, একটা হচ্ছে বিনিময় সংক্রান্ত কাজ, একটা বন্টন বা সরবরাহ সংক্রান্ত কাজ, একটা হচ্ছে সহায়ক কাজ। এবার এই দুটো কাজ ছাড়া আর যে সমস্ত কাজগুলো আছে তার মধ্যে পড়ে 1 নম্বর অর্থ সংস্থান, 2 নম্বর ঝুঁকি গ্রহণ, 3 নম্বর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। এবারে অর্থ সংস্থান কি বলবে, যে বিপণনের যে কার্যাবলী, সেই বিপণনের কার্যাবলী একটা দ্রব্য উৎপাদন করে উৎপাদনকারী ছেড়ে দিচ্ছে, উৎপাদন করে ছেড়ে দেওয়ার পর ওই দ্রব্যটা বাজারে পুরো কাস্টমারের হাতে তুলে দিতে গেলে যে বড় কার্যাবলী একটা আছে, যার মধ্যে সমস্ত রকম কাজগুলো আছে, সেই সমস্ত রকম কাজগুলো করতে গেলে আমাদের কিসের প্রয়োজন, অর্থের প্রয়োজন। তাহলে সেই অর্থ যদি আমরা ঠিকঠাকভাবে সংগ্রহ করতে না পারি, তাহলে সেখানে দেখা যাবে যে আমাদের অর্থের অভাবে এই কাজ কিন্তু পণ্ড হয়ে যাবে, এখানে কাজে ব্যাঘাত ঘটবে। তা সেই জন্য আমাদের অর্থ সংস্থান যে সমস্তগুলো আছে, আমরা কি করি, আমাদের যদি দেখা যায় আমাদের ট্রান্সপোর্ট বিজনেস, আমরা পরিবহনের মধ্যে আছি, আমাদের প্রচুর লরি আছে, সেইখানে লরি করে আমরা কি করছি, কোনো প্রোডাক্ট এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসছি, এটা আমাদের কাজ। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের লরিগুলো কিনতে গেলে সেখানে যে পয়সা লাগবে, আমাদের ওই লরির ড্রাইভার হেল্পার রাখতে গেলে যে পয়সা লাগবে, তা সেইখানে তো একটা বিরাট খরচ হবে, ওর গাড়িতে ডিজেল ভরতে গেলে যে পয়সা লাগবে, তা সেই পয়সাগুলো যদি আমরা একা সংগ্রহ করতে না পারি বা আমার হাতে যদি অতটা ক্ষমতা না থাকে, আমরা কি করি, বিভিন্ন ব্যাংক বা অর্থকারী সংস্থার কাছে যাই, তাদের কাছে গিয়ে সেখান থেকে লোন নিই, লোন নিয়ে আমরা এই কাজটা করি। তাহলে ব্যাংক বা বিভিন্ন অর্থকারী সংস্থা যারা আছে তারাও কিন্তু এই বিপণন কার্যে অর্থ দিয়ে সাহায্য করছে কিন্তু। তাহলে এই অর্থ সংস্থানগুলো আছে বলেই আমাদের বিপণন প্রক্রিয়া কি হয়েছে, সচল আছে, আমাদের স্মুথলি এই কাজটা হয়ে চলেছে, নাহলে কিন্তু আমাদের এই কাজে ব্যাঘাত ঘটবে। তাহলে অর্থ সংস্থানও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। তাহলে এটাও হচ্ছে বিপণন সংক্রান্ত কাজের মধ্যে পড়ে। নেক্সট ঝুঁকি গ্রহণ। এবার হচ্ছে আমরা দেখবে কোনো একটা পণ্য যখন আমরা উৎপাদনকারীর কাছ থেকে বাজারে নিয়ে আসছি, নিয়ে আসার পথে আমাদের বিভিন্ন দুর্ঘটনা জনিত কারণে আমাদের ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তা সেই দুর্ঘটনাজনিত কারণে যদি ডিস্ট্রয় হয়ে যায় দ্রব্যটা, তাহলে দেখা যাবে আমার কারবারটা পুরো স্টপ হয়ে যাবে, আমি ওই ক্ষতি সামলাতে পারবো না। তা সেই সমস্ত ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করে কে বলতো, বিমা। দেখবে ইন্স্যুরেন্স কি করে, আমরা যদি ইনশিওর করে রাখি ওই দ্রব্যটার পুরো যেখান থেকে আনছি সেখান থেকে বাজারে পৌঁছানোর পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা ক্ষতিপূরণ দেবে কে, বিমা। আমরা তার জন্য একটা ইনশিওর করে নিয়েছি। তাহলে সেখানে সেই ক্ষতি যদি হয়, তাহলে সেইখানে আমার হ্যাবাক একটা লস হওয়ার সম্ভাবনা থাকবে না, বা সেই লস হয়ে গেলেও সেটা বিমা কোম্পানি আমাদের পূরণ করে দেবে। তাহলে তাতে বিমা কোম্পানি আমাদের পূরণ করে দেয়। এছাড়াও আমাদের দেখবে দ্রব্যটা তো এসে পৌঁছালো, বিমার কাজ শেষ হয়ে গেছে, এরপর দ্রব্যটা বিক্রি হবে কিনা আমরা তো জানি না, কাস্টমারের কিরকম ট্রেন্ড, কাস্টমাররা কিনবে কিনা, তার জন্য কি করতে হয়, ঝুঁকি কমানোর জন্য আমাদের যথেষ্টভাবে দেখবে বিজ্ঞাপন দিতে হয়। বিজ্ঞাপন দিয়ে আমরা এমনভাবে কাস্টমারকে করে দিই, আজকে ধরো যে সমস্ত দ্রব্য তোমরা ব্যবহার করছো, সেই সমস্ত দ্রব্য আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সেই সমস্ত দ্রব্য আমরা ব্যবহার করতাম না, তাহলে কি আমরা বেঁচে ছিলাম না, তাহলে আমাদের জীবন কি থেমে গিয়েছিল?
আমাদের জীবন তো থামেনি। কিন্তু তোমরা কি করবে দেখবে, তোমরা এখন বিজ্ঞাপন দেখে দেখে বা আজকের যে আধুনিক যুগ, সেই আধুনিক যুগের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য এমন কিছু কিছু ডিমান্ড করো যে ডিমান্ডটা না হলে তুমি বাবার কাছে কান্নাকাটি করছো যে এই আমার জীবনই চলবে না। আমাদের হাতে মোবাইল ছিল না, আমরা যখন ধরো এইচএস দিয়েছি, গ্র্যাজুয়েশন করেছি, আমাদের হাতে মোবাইল ছিল না, তাহলে আমাদের জীবন কি চলেনি? কিন্তু তোমাদের এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এটা না হলে চলবে না। এটা দেখবে তোমাদের কি করেছে পরিবেশ, হ্যাঁ, আমাদের সিস্টেম, এটা কি করেছে তোমাদের এমনভাবে চোখের সামনে এনেছে যেন মনে হয়েছে এটা ছাড়া আমার জীবন অচল। হ্যাঁ, তাহলে তখনও আমাদের জীবন চলেছে, এখনো তোমাদের জীবন চলছে। তাহলে এইগুলো কিসের প্রভাব বলো তো? বেশি বিজ্ঞাপন। বিজ্ঞাপন এমনভাবে প্রভাবিত করে যে এই দ্রব্যগুলো তোমাকে পেতেই হবে, না পেলে তোমার জীবন ব্যর্থ। তা সেই জীবন ব্যর্থ যদি এইরকম ভাবে প্রমাণ করে দিতে পারে, তাহলে প্রমাণ করে দিতে পারলে সেই দ্রব্যটা তুমি অবশ্যই কিনবে, ক্রয় করবে। তাহলে সেখানে ঝুঁকি কমে যাবে, বিক্রয়ের ঝুঁকিটা। কারবারের কি হচ্ছে, বিক্রয়ের ঝুঁকিটা কমে যাচ্ছে। তুমি তোমার কিনছো, তোমার বাবার সর্বনাশ করছো, তাতে কারবারের কিছু যায় আসে না। সে তার প্রোডাক্টটা তোমার হাতে তুলে দেবে, সে তার প্রোডাক্টটা তোমার হাতে তুলে দিয়ে চলে যাবে। তা সেইখানে আমাদের দেখা যাবে বিজ্ঞাপন, বিভিন্ন প্রচার, হ্যাঁ, বিভিন্ন দেখবে সেমিনার হয়, সেখানে সমস্ত সেমিনারে সেই দ্রব্যটাকে প্রেজেন্ট করা হয়। বিভিন্ন মেলা টেলায় সমস্ত কি করা হয় বলো তো, ফ্রি স্যাম্পেল ডিস্ট্রিবিউট করা হয় যাতে এই দ্রব্যটা সবাই ইউজ করে। তা সেইভাবে এই সমস্তগুলো করে আমাদের ঝুঁকিটাকে কি করা হয়, কমানো হয়। এক হচ্ছে ক্ষতি সংক্রান্ত ঝুঁকি কমিয়ে দেয় কে, বিমা। আর অন্যান্য ক্রয় বিক্রয় সংক্রান্ত ঝুঁকিগুলোকে কে কমায়, আমাদের বিজ্ঞাপন, প্রচার, এই সমস্তগুলো। তাহলে এই সমস্তগুলো করে কি হয়, আমাদের এই ঝুঁকি সংক্রান্ত যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটাকে হ্রাস করা হয়। তাই এই ঝুঁকিটাও হচ্ছে একটা আমাদের বিপণনের কার্যাবলী। নেক্সট হচ্ছে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। দেখো এখন মডার্নে মানে বর্তমানে কি হয়েছে বলতো, বর্তমানে কিন্তু আমাদের দেখবে আমাদের আজকে নেটের যুগ। আমরা কিন্তু আজকে ঘরে বসে হোল ওয়ার্ল্ডকে জানতে পারছি, হোল ওয়ার্ল্ড কি তৈরি করছে, কি বানাচ্ছে, কি প্রোডাক্ট আনছে বাজারে, সব কিছু জানতে পারছি। এবার অনলাইন যে সমস্ত সেলিং সব ইনস্টিটিউটগুলো আছে, তারা অনলাইন সেল করছে, তোমার বাড়িতে দ্রব্য পৌঁছে দিচ্ছে, তুমি পেয়ে যাচ্ছ। এবার তুমি পেয়ে গেলে দেখবে অনলাইনে তুমি কোনো দ্রব্য ক্রয় করলে তারপরে তোমাকে বলে একটা ফিডব্যাক পাঠাবেন, আপনি একটা স্টার দেবেন, র্যাঙ্কিং দেবেন। তাই এইগুলো করে কেন? এইগুলো করে এরা বাজার সম্পর্কে, কাস্টমার সম্পর্কে, কাস্টমারের মতামত সম্পর্কে একটা কি করছে, তথ্য সংগ্রহ করছে এই ফিডব্যাকের মাধ্যমে। তথ্য সংগ্রহ করে কাস্টমার কি চাইছে, আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কাস্টমার কতটা স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড নয়, সেটা তারা জানে। এবার সেটা জানার পর তারা যদি তাদের প্রোডাক্টে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সেই সমস্ত ডিসিশনগুলো, সিদ্ধান্তগুলো নিতে পারবে। তাহলে আমাদের তথ্য প্রথমে বাজার থেকে সংগ্রহ করতে হয়। আমরা যদি দেখি বাজারে, আমরা হোলসেলার, রিটেলারের মাধ্যমে যদি গুড সেল করি, আমরা রিটেলারের কাছ থেকে আমরা ওপিনিয়নটা জানবো যে কাস্টমার কি বলতে চাইছে। সেটা পাইকারি ব্যবসায়ী যারা আছে মানে হোলসেলার, তারা কি করে ওই তথ্য সংগ্রহ করে, তারা ওই হোলসেলাররা ডিস্ট্রিবিউটারকে জানায়, ডিস্ট্রিবিউটার জানায় কাকে, প্রডিউসারকে। এরপরে প্রডিউসারের কাছে যে সমস্ত তথ্য চলে যায়, ওই তথ্যগুলোকে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ করে তারপরে আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করে। তাহলে এখানে কি হয়, আমাদের কাস্টমারের রুচি, পছন্দ, তাদের চাহিদা কি, তারা কি বলতে চাইছে, এই সমস্ত তথ্যগুলোকে বাজার থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহ করে তাদেরকে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ করে সেগুলোর সলিউশন কি আছে, সমাধান কি আছে, সেই সমাধানগুলো বের করা হয়। এবার এই কাজটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ। বর্তমান যুগে এত কম্পিটিশন, এত কোম্পানি, তার মধ্যে তোমাকে ব্যবসা করে বেরিয়ে যেতে হবে। সেখানে কাউকে 1 ইঞ্চি তোমরা জায়গা ছাড়বে না। তাহলে এই 1 ইঞ্চি জায়গা যদি না ছাড়তে চাই, আমাকে বাজার গবেষণা করতে হবে। বাজার গবেষণা করে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে হবে। সেই তথ্য সংগ্রহ করে আমরা কি করব, সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের প্রোডাক্টকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। আমাদের যদি প্রোডাকশন কস্ট বেশি হয়, তাকে কমানোর চেষ্টা করব, যে মার্কেটে অন্য কেউ আমাদের থেকে সস্তা দামে দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা কি করব, আমাদের প্রোডাক্টের প্রোডাকশন কস্টকে কমাবো, আমরা তাদের থেকে সস্তা দামে দিয়ে চলে যাব। তাহলে সেখানে বাজারে কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। তার জন্য কি করতে হয়, বাজার গবেষণা করতে হয়, এই তথ্য সংগ্রহ করতে হয়, বিশ্লেষণ করতে হয়। আমাদের বিপণনের যা টোটাল কার্যাবলী আছে, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুতকরণ, তারপরে বলছি এখানে অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, এই সমস্ত সংক্রান্ত সমস্ত তথ্য, সব কিছু কার্যাবলীর তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্য সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ করা, সেখানে পর্যালোচনা করে দেখা যে আমাদের সমস্যা কি হচ্ছে, সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করব।
এই সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করা হয় কিন্তু এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে। বিপণনের টোটাল কাজকে আমরা নিয়ন্ত্রণ করি কিন্তু ওই তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে তারপরে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এই কাজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ বিপণনে। তাহলে এই হচ্ছে পয়েন্ট ওয়াইজ তোমাদের আলোচনা। আমি তো বড় করে বললাম, তোমরা কিন্তু লেখার সময় এটাকে ছোট করে লিখবে। যেরকম মার্কস দেবে, যতটা দক্ষিণা দেবে সেই রকম পূজা করবে। দক্ষিণার থেকে বেশি পূজা করলে তোমার লস। সেখানে দেখা যাবে লাস্টে তুমি ফুল আনসার করতে পারছো না, সময় অভাব। তাহলে সেখানে কিন্তু টাইমটা একটা বিরাট ফ্যাক্টর। তোমরা কিন্তু, আমি যেরকম করেছিলাম, আমি যখন কষ্ট করতাম যখন, তখন আমরা যখন প্রথম পরীক্ষা দিতে গিয়ে দেখেছি যে আমরা কমন পেয়ে গেছি, সেই আনসার করতে গিয়ে আমরা দেখেছি যে সময় পাচ্ছি না। তারপরে আমি প্র্যাকটিস করেছিলাম কিভাবে জানো, আমরা ইকোনমিক্স লিখছি, ইকোনমিক্স লেখার সময় আমাদের 16 মার্কসের কোশ্চেন থাকতো, 6টা লিখতে হতো 3 ঘন্টার মধ্যে। এবার 3 ঘন্টার মধ্যে আমরা লিখতাম 3 পৃষ্ঠা, 3.5 পৃষ্ঠা করে লিখতাম, 4 পৃষ্ঠা করে লিখতাম। দেখতাম 4 পৃষ্ঠা লেখার পর আমি দেখছি আমার 4টে কোশ্চেন কমপ্লিট হয়েছে, এদিকে ওয়ার্নিং পড়ে গেছে, 2টো কোশ্চেন বাকি, তারপর একটা কোশ্চেন কই 15 মিনিটে যে কোনো রকমের লেখা। এবার সেই লিখে সেখানে কিন্তু মার্কস ভালো আসে না, সেখানে কিন্তু দেখেছি মার্কস ভালো দেয় না। যারা ফুল আনসার করে তাদের কিন্তু একটা এক্সট্রা ক্রেডিট দেয়, সেই জন্য ফুল আনসার করতে হয়। তা আমি কি করলাম, তারপর এই আমার সমস্যাটাকে সমাধান করার জন্য আমি যেটা ইউজ করেছিলাম, আমি কি করতাম, লুজ শিট নিতাম, তাতে একটা কোশ্চেন আমি দেখলাম আধ ঘন্টা করে সময় দিতে পারবো, 6টা কোশ্চেনে 3 ঘন্টা। তাহলে আমি আধ ঘন্টায় কতটা লিখতে পারি একটা কোশ্চেনের আনসার, আমি কি করতাম, লিখে প্র্যাকটিস করতাম। লিখে প্র্যাকটিস করে দেখলাম আধ ঘন্টা হয়ে গেছে, স্টপ। আমি দেখলাম তাতে হয়তো 7টা পয়েন্ট দিতে পেরেছি বা 8টা পয়েন্ট দিতে পেরেছি। তা 8টা পয়েন্ট দিতে পেরেছি যখন, তাহলে আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি 8টা পয়েন্টের বেশি ডিসকাস করলেই অন্য একটা পয়েন্ট মানে কোশ্চেন ছাড়বে। তাহলে এই রকম লিখে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে কি হয়, তোমাদের একেবারে লিখে প্র্যাকটিস করলে মাথায় তো কোশ্চেনের আনসারটা বসে যাবেই, তার সাথে সাথে তোমাদের টাইমিংটা খুব সুন্দর হবে, তোমাদের টাইম শর্টেজ হবে না লিখে প্র্যাকটিস করলে। কিন্তু এখন কি হয়েছে, তোমাদের শর্টকাট মেথড, কত সহজে শর্টকাটে আমি পড়ে আমরা বেশি মার্কস আর্ন করব, ওই সমস্ত ম্যাক্সিমাম ছেলেমেয়েরা করতেই চায় না, লিখতেই চায় না। যে লিখে প্র্যাকটিস করব তা তো করতেই চাইবে না। এবার সেইখানে যারা করতে পারবে তারা কিন্তু এর রেজাল্ট, খুব ভালো রেজাল্ট পাবেন। এইভাবে চেষ্টা করো। পরের ক্লাসে আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা নিয়ে আসছি, ঠিক আছে? এর পরের ক্লাসে দেখা হবে আবার পরের একটা কোনো চ্যাপ্টারের কোনো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে।